স্নেহের ছেলেমেয়েরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমি উষা চামুকম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে বা আমরা কথায় কথায় বলি, কোনো কোনো শব্দ দুবার করে উচ্চারণ করি। কোনো কোনো শব্দ আমরা যখন দুবার করে উচ্চারণ করি তখন দেখি যে শব্দের অর্থ অনেক সময় সম্প্রসারিত ভাব প্রকাশ করে, কোনো কোনো সময় সংকুচিত ভাব প্রকাশ করে। আশা করি মনে আছে তোমাদের। এই বিষয়ে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে 3য় অধ্যায়ের 2য় পরিচ্ছেদে এই বিষয়ে বলা আছে। তোমরা যদি সামনে বই নিয়ে বসে থাকো তাহলে বই খুলো। বই পৃষ্ঠা হচ্ছে 49 লেখা আছে যে যেগুলো আমরা দুবার করে উচ্চারণ করব, কোনো কোনো শব্দ, আবার কোনো কোনো সময় পদে, আবার কোনো কোনো সময় ধনাত্মক শব্দ, এইগুলোর মধ্যে দুবার করে আমরা উচ্চারণ করে থাকি ভাব সম্প্রসারণের ক্ষেত্রে অথবা সংকোচনের ক্ষেত্রে। যেমন বড় বই, বড় বই। আর আরেকটা যদি লিখি যে বড় বড় বই, এখানে বড় বই এখানে সংকুচিত অর্থ প্রকাশ হচ্ছে, বড় বড় বই এখানে অর্থটাকে সম্প্রসারিত করছে। অর্থাৎ বড় বড় বই অনেকগুলো বইয়ের সমন্বয়কে বোঝানো হচ্ছে, কিন্তু বড় বই একটি মাত্র বিষয়কে বোঝানো হচ্ছে। তো এই যে এইভাবে দুবার করে কোনো শব্দ, কোনো পদ যেগুলো আমরা উচ্চারণ করে সম্প্রসারিত ভাব অথবা সংকুচিত ভাব প্রকাশ করি, এটাকে কি বলে? তোমাদের মনে আছে? নিশ্চয় মনে আছে। এটিকে বলা হয় বিরুক্ত শব্দ। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের 2য় পরিচ্ছেদে এই বিরুক্ত শব্দ আছে। এখন কথা হচ্ছে পাবলিশার্স পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষার সময় দেখা যায় যে মাঝে মধ্যে বিরুক্ত শব্দের অর্থ কি, এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। আবার কোন কোন সময় দেখা যায় যে নিচে একটি বাক্য দেওয়া হয় এবং সেই বাক্যটাকে 4টি অপশনে বাক্য দেওয়া হয় এবং প্রশ্ন থাকে যে নিচের বাক্যটি কি অর্থ প্রকাশ করছে। সেখানে আধিক্য হতে পারে, সামান্যতা হতে পারে, বা ক্রিয়া বিশেষণ হতে পারে। তো এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। কাজেই শিক্ষার্থী ছেলেমেয়েরা, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ করে বলছি, তোমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো বিরুক্ত শব্দের অর্থ আমি তোমাদের বলছি। দ্বি মানে হচ্ছে দুই, আর রুক্ত মানে হচ্ছে কথা বলা। দ্বি মানে হচ্ছে দুই বা দুইবার, আর রুক্ত মানে হচ্ছে কথা বলা, অর্থাৎ দুইবার কথা বলা। অর্থাৎ কোনো শব্দ, কোনো পদ যদি দুবার করে উচ্চারণ করে বাক্য বোঝায় বা কোনো মনের ভাব প্রকাশ করি, তাহলে সেটাকে বলা হয় বিরুক্ত শব্দ। তাহলে আমরা বুঝলাম বিরুক্ত শব্দের অর্থ। বিরুক্ত মানে হচ্ছে বিরুক্ত মানে হচ্ছে দুবার বলা, দুবার বলা হয়েছে এরকম কোন শব্দ। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে দুইবার করে উচ্চারণ করলে পরে কোনো কোনো অর্থ সম্প্রসারিত ভাব প্রকাশ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে সংকুচিত ভাব প্রকাশ করে। এখানে যেটা আমি উদাহরণে দিয়েছিলাম যে বড় বই, বড় বড় বই। বড় বই একটি বইকে বোঝানো হচ্ছে, আর বড় বড় বই এখানে অনেকগুলো বইয়ের সমন্বয়কে বোঝানো হচ্ছে। আশা করি বিরুক্ত মানে কি সেটা
আমরা বুঝে নিয়েছি। এখন বিরুক্ত শব্দের প্রকারভেদটা দেখি। বিরুক্ত শব্দের প্রকারভেদ। এক নম্বর হচ্ছে শব্দের বিরুক্তি, বিরুক্তি বা বিরুক্ত। আরেকটা হচ্ছে পদের বিরুক্তি, আরেকটা হচ্ছে ধনাত্মক বলা হয় অথবা অনুকারক বলা হয়। শব্দের একটি হচ্ছে শব্দের বিরুক্তি, আরেকটা হচ্ছে পদের বিরুক্তি, আরেকটি হচ্ছে অনুকার বা ধনাত্মক বিরুক্তি। শব্দের বিরুক্তি, আশা করি তোমাদের মনে আছে যে শব্দ কি, পদ কি, এগুলো নিশ্চয়ই মনে আছে। শব্দ অর্থবোধক কোনো ধ্বনিকেই শব্দ বলে, আর বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই বলা হয় পদ। পদ বাক্যে ব্যবহৃত হতে হবে, অর্থাৎ বিভক্তি যুক্ত শব্দ হচ্ছে পদ, আর শব্দের মধ্যে কোনো বিভক্তি থাকবে না। বিভক্তিহীন শব্দ যেটাকে আমরা বলি প্রাতিপদিক শব্দ, সেই শব্দগুলো সেগুলোকে আমরা মনের ভাব প্রকাশের ক্ষেত্রে, সম্প্রসারিত ভাব অথবা সংকুচিত ভাব প্রকাশের ক্ষেত্রে আমরা এগুলো দুবার করে উচ্চারণ করে থাকি। শব্দের বিরুক্তি, প্রথমে আমি তোমাদের বলছি শব্দের বিরুক্তি। একই শব্দ যদি দুইবার ব্যবহার করা হয়, একই শব্দ যদি দুবার ব্যবহার করা হয় এবং শব্দ দুইটি যদি অবিকৃত থাকে, তাহলে সেটা শব্দের বিরুক্তি। যেমন এখানে প্রথমে যে আমি উদাহরণটা দিয়েছিলাম সেটাও হতে পারে। তারপর আমি আবার নতুন লিখছি যে ভালো ভালো আম, ভালো ভালো আম, এগুলো হচ্ছে শব্দ। যে ভালো ভালো আম, এখানে অনেকগুলো আমকে বোঝানো হচ্ছে যে আমগুলো ভালো। আরেকটি হচ্ছে একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ যদি যোগ হয়, সেই ক্ষেত্রেও শব্দের বিরুক্তি হয়। যেমন যেমন ধন দৌলত, ধন দৌলত। আরো হতে পারে যে খেলা ধুলা, ধন দৌলত খেলা ধুলা, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। একটি সমার্থক শব্দের সঙ্গে আরেকটি সমার্থক শব্দ যখন যুক্ত করে আমরা শব্দ ব্যবহার করি, তখন সেটা বিরুক্ত শব্দ। আরেকটা বিরুক্ত শব্দ হতে পারে বিরুক্ত শব্দ জোড়ার মধ্যে দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হবে। যে দুটি বিরুক্ত শব্দ আমরা উচ্চারণ করব তার মধ্যে দ্বিতীয়টি আংশিক পরিবর্তন হবে। যেমন মিট মাঠ, মিট মাঠ, ফিট ফাট। এখানে আংশিক পরিবর্তন হয়েছে, এখানে মিট ফিট না হয়ে মিট মাঠ, ফিট হাট, ফিট ফিট না হয়ে ফিট হাট। কিন্তু এগুলো দুটি সমার্থক শব্দ, দুটি যে বিরুক্ত শব্দের যে জোড়া, এই জোড়া দ্বিতীয়টি আংশিক পরিবর্তন হয়ে এগুলো আমরা ব্যবহার করে থাকি। আরেকটা হচ্ছে সমার্থক বা বিপরীতার্থ, দুটোটাই হতে পারে। সমার্থকও হতে পারে আবার বিপরীতার্থকও হতে পারে। যেমন যেমন হতে পারে যে লেন দেন,
দেনা পাওনা, লেনদেন, দেনা পাওনা। এইভাবে আরো হতে পারে বিপরীতার্থক আসা যাওয়া, আসা যাওয়া। টাকা পয়সা, ধনী গরিব, এইভাবে সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দের মধ্যেও দ্বিরুক্তি শব্দ হতে পারে। তারপরে দ্বিরুক্ত শব্দ কিভাবে হয় সেগুলো আমরা দেখেছি। শব্দের দ্বিরুক্তির মধ্যে ভালো ভালো আম, ভালো ভালো আম, এটা দুটি শব্দ এবং দুটি অবিকৃত রয়েছে। আর দ্বিতীয়টি হচ্ছে ধন দৌলত, খেলাধুলা। আর এটি হচ্ছে কিছুটা, দ্বিতীয় শব্দটি আংশিক পরিবর্তন হয়েছে, মিটমাট, ফিটফাট। আর শেষেরটি হচ্ছে সমার্থক বা বিপরীতার্থক। বিপরীতার্থকও হতে পারে, সমার্থকও হতে পারে। লেনদেন, দেনা পাওনা অথবা আসা যাওয়া। এইভাবে আরো অনেক শব্দ আছে যেগুলো আমরা দুবার করে উচ্চারণ করে ফেলি। শিক্ষার্থী ছেলেমেয়েরা, আশা করি শব্দের বিরক্তি আমরা নিয়মগুলি বুঝতে পেরেছি। এবারে আমরা দেখব পদের বিরক্তি। পদ কি সেটা তোমাদের নিশ্চয় মনে আছে। পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত পদ। পদের বিরক্তি, পদের বিরক্তি। আমরা শব্দের বিরক্তি দেখলাম। শব্দের বিরক্তির মধ্যে যে 4টি নিয়ম সেটা আমাদের নিশ্চয় মনে রাখবে। আমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে মনে রাখতে হবে যে কোনটা পদের বিরক্তি, কোনটা শব্দের বিরক্তি এবং কোনটা ধনাত্মক বা অনুকার বিরক্তি, সেগুলো খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমি প্রথমেই তোমাদের যেটা বলছিলাম সেটি হচ্ছে বিরক্ত শব্দের অর্থ কি বা বিরক্ত মানে কি, তার অর্থগুলো আমাদের মনে রাখতে হবে। এবার দেখি পদের বিরক্তি। পদ হচ্ছে বিভক্তি যুক্ত শব্দই হচ্ছে পদ। যেখানে বিভক্তি যুক্ত থাকবে এবং বাক্যে বিবৃত হবে সেগুলোকে বলা হয় পদের বিরক্তি। দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হবে আর শব্দ দুটি ও বিভক্তি অবিকৃত থাকবে। যা বললাম সেটি হচ্ছে দুটি পদে বিভক্তি প্রয়োগ হবে এবং শব্দ দুটি এবং বিভক্তি দুটোটাই কি থাকবে, অপরিবর্তিত থাকবে। যেমন ঘরে ঘরে, ঘরে ঘরে। এখানে এই যে ঘরে ঘরে, এখানে দুইটা মধ্যে বিভক্তি যুক্ত আছে। কি বিভক্তি যুক্ত আছে? এ বিভক্তি যুক্ত আছে এবং এই দুইটি বিভক্তি কি থাকছে, অপরিবর্তিত থাকছে। এটি হচ্ছে পদ। যেখানে বিভক্তি যুক্ত থাকবে সেটি হচ্ছে পদ। দেশে দেশে, দেশে দেশে ধন্য ধন্য করতে লাগবে। এমন হতে পারে যে মনে মনে, এই যে মনে মনে, এখানে এ বিভক্তি বা সপ্তমী বিভক্তি যুক্ত রয়েছে। আরেকটি হচ্ছে দ্বিতীয় পদটার আংশিক পরিবর্তন হবে। আংশিক পরিবর্তন হয়ে বিভক্তি, তবে পদ বিভক্তি কিছু অবিকৃত থাকবে। যেমন যেমন চোর হাতে নাতে ধরা পড়েছে। এখানে হাতে নাতে, হাতে নাতে পদ দুটির
কিন্তু এই যে বিভক্তি যুক্ত আছে এই বিভক্তি এই বিভক্তি দুটোটাই অবিকৃত হয়েছে। চোর হাতে নাতে ধরা পড়েছে। আর এমন হতে পারে যে আমার সন্তান যেন থাকে দুধের ভাতে। এগুলো হচ্ছে পদের বিরক্তি, তবে এই পদ দ্বিতীয় পদটি আংশিক পরিবর্তন হয়ে এখানে বিরুদ্ধ পদ ব্যবহৃত হয়েছে। আমি এখন তোমাদের পদের বিরক্তির বিভিন্ন প্রয়োগ যে সেগুলো বলছি। বিভিন্ন প্রয়োগ, পদের বিরক্তির মধ্যে যে বিভিন্ন প্রয়োগ রয়েছে সেই প্রয়োগগুলো আমি তোমাদের উপস্থাপন করছি। বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আধিক্য বোঝাতে। আধিক্য বোঝানোর ক্ষেত্রে কি হতে পারে? আধিক্য যেমন রাশি রাশি ধান, রাশি রাশি ধান, ধামা ধামা ধান, এগুলো হচ্ছে আধিক্য। এগুলো বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের মনে রাখতে হবে। রাশি রাশি ধান, রাশি রাশি ধান, অনেক ধান, সেজন্য এখানে আধিক্য বোঝানো হয়েছে। আরো হতে পারে যে সামান্য, সামান্য অর্থে প্রকাশের জন্য, সামান্য বোঝানোর জন্য। আমি আজ জ্বর জ্বর বোধ করছি। কি বললাম? আমি আজ জ্বর জ্বর বোধ করছি। জ্বর হয় নাই, আমার জ্বর আসে নাই এখনো, কিন্তু শরীরের মধ্যে আমি জ্বর জ্বর অনুভব করছি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে সামান্য, সামান্য বোঝাতে বলা হচ্ছে আমি আজ জ্বর জ্বর বোধ করছি। আমি আজ জ্বর জ্বর বোধ করছি। এখানে এই জ্বর জ্বর, এই জ্বর জ্বর হচ্ছে বিরুক্ত শব্দ। আরেকটা হচ্ছে পারস্পরতা বা ধারাবাহিকতা বোঝানোর ক্ষেত্রে, পারস্পরতা বা পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝানোর ক্ষেত্রে এটা হতে পারে, এটা আমরা ব্যবহার করে থাকি। ধারাবাহিকতা, ধারাবাহিকতা বোঝানোর ক্ষেত্রে যেমন তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। এই যে দিন দিন, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, এখানে দিনের পর দিন অর্থাৎ দিনে দিনে সে কি হচ্ছে? রোগা হচ্ছে। এটা হচ্ছে ধারাবাহিকতা বোঝানোর ক্ষেত্রে এরকম পদ ব্যবহৃত হয়ে থাকে। আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণ কি সেটা তোমরা নিশ্চয়ই জানো, যে ক্রিয়া বিশেষণ যেমন ধীরে ধীরে, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়। এই যে এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। আশা করি তোমরা উপরে লিখে নিয়েছো বা মনে রাখবে। আশা করি বহু নির্বাচনের জন্য আমাদের এগুলো বিশেষভাবে মনে রাখতে হবে, বাক্যগুলো মনে রাখতে হবে এবং ওই বাক্যে কি বোঝানো হচ্ছে সেগুলো আমাদের বহু নির্বাচনের জন্য মনে রাখতে হবে। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটা অনুসরণ করছো। যদি অনুসরণ করতে থাকো তাহলে বহু নির্বাচনের জন্য তোমাদের একটু সহজ হবে। আরেকটা হচ্ছে
বোঝানোর ক্ষেত্রে এই পদের বিরুক্তি আলোচনা হয়ে থাকে, ব্যবহৃত হয়ে থাকে। যেমন তার সঙ্গী সাথী কেউ নেই, তার সঙ্গী সাথী কেউ নেই। সঙ্গী সাথী সমার্থক শব্দ বা পদ দিয়ে এই বাক্যটা তৈরি হয়েছে যে অনুরূপ কিছু বোঝানোর জন্য তার সঙ্গী সাথী কেউ নেই। আরেকটি হচ্ছে আগ্রহ বোঝাতে। আগ্রহ বোঝানোর ক্ষেত্রেও এটি এখানে ব্যবহৃত হয়ে থাকে যে ও দাদা দাদা বলে কাঁদছে, দাদার জন্য তার আগ্রহ, সেজন্য ও দাদা দাদা বলে কাঁদছে। এইভাবে সর্বনাম পদেও বিরুক্ত শব্দ হয়। ক্রিয়াবাচক শব্দের মধ্যেও বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়। এরপর অব্যয়ের মধ্যেও বিরুক্তি হয়ে থাকে। আরেকটা যুগ্ম রীতিতে বিরুক্ত হয়ে থাকে। এখন আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে ধনাত্মক শব্দ। আমি কোন কোন ক্ষেত্রে বিরুক্ত শব্দ হয় সেগুলো আমি তোমাদের শুধু বললাম। যে শব্দের বিরুক্তি আমরা আলোচনা করলাম, এরপর পদের বিরুক্তি এবং সেই পদ কোন কোন ক্ষেত্রে এবং কি কি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলো আমি বললাম। এরপর এই পদের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে যে সর্বনাম পদ, ক্রিয়াবাচক পদ, অব্যয় এবং যুগ্ম রীতি। বিরুক্ত প্রকারভেদের মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে শব্দের বিরুক্তি, পদের বিরুক্তি এবং ধনাত্মক বা অনুকার বিরুক্তি এটা হয়ে থাকে। এখানে এইভাবে প্রকারভেদ করা হয়েছে, ওখানে বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়ে থাকে সেটা বলেছিলাম। এখন আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে যুগ্ম রীতিতে বিরুক্ত শব্দের গঠন কিভাবে করতে হয় সেটা নিয়ে এখন আলোচনা করি। যুগ্ম রীতিতে বিরুক্ত শব্দের গঠন। একই শব্দ, সেটি হচ্ছে একই শব্দ ঈষৎ পরিবর্তন হয়ে বা কিছুটা পরিবর্তন হয়ে বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলা হয় যুগ্ম রীতি। আমি আবার বলছি, একই শব্দ কিছুটা পরিবর্তন করে বিরুক্ত শব্দ গঠনের যে রীতি সেটাকে বলা হয় যুগ্ম রীতি। যুগ্ম রীতিতে বিরুক্ত গঠনের কয়েকটি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমি আলোচনা করছি। যেটা এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে বিরুক্ত যুগ্ম রীতিতে বিরুক্তি শব্দের গঠন। যুগ্ম রীতিতে বিরুক্ত শব্দের গঠন। বিরুক্ত যুগ্ম রীতি কি সেটা আমি বললাম, আমি আবারও বলছি। একই শব্দ কিছুটা পরিবর্তন করে বিরুক্ত শব্দ গঠনের যে নিয়ম বা রীতি সেটাকে বলা হয় যুগ্ম রীতি। এটা হচ্ছে প্রথম নিয়মটা হচ্ছে, এক নম্বর নিয়মটা হচ্ছে, নিয়মগুলো আমি বলছি, এখন উদাহরণটা আমি বলে দিচ্ছি। শব্দের আদি স্বরের পরিবর্তন করে। কি বললাম? শব্দের আদি স্বর, অর্থাৎ যে শব্দটা থাকবে তার প্রথম দিকে, আদি মানে হচ্ছে প্রথম শব্দটা পরিবর্তন করবে। যেমন চুপচাপ, এখানে চুপ আর এখানে চাপ, কিছুটা পরিবর্তন, আদি শব্দ এবং অন্ত শব্দ। চুপচাপ, তারপর হতে পারে যে মিতমাত। চুপচাপ, মিতমাত,
ফিটফাট, এগুলো হচ্ছে আদি স্বর কিছুটা পরিবর্তন হয়ে এগুলো বিরুদ্ধ শব্দ ব্যবহৃত হয়েছে। আরেকটা হচ্ছে শব্দের অন্তঃস্বরের পরিবর্তন, শব্দের অন্তঃস্বর পরিবর্তন হবে, যেমন মারামারি। এখানে যে মারা আছে তার সাথে এখানে মারি হয়েছে, মারা না হয়ে মারা মারি, অর্থাৎ এই অন্তঃস্বরটা কিছুটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এইভাবে আবার হতে পারে যে হাতাহাতি, সরাসরি, এরকম হতে পারে। আরেকটা হচ্ছে দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হবে। প্রথম যে দুইটি নিয়ম আমরা দেখেছিলাম, এখানে স্বর অর্থাৎ স্বরধ্বনির পরিবর্তন হয়েছে, এখানে চুপ, এখানে চাপ, এখানে নি, এখানে মাঠ, আর এখানে রা, এখানে রি, এইভাবে পরিবর্তন হয়েছে। আর 3 নম্বর নিয়মের মধ্যে হচ্ছে দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হবে, যেমন ছটফট, ছটফট, এখানে ছট, এখানে ফট, সরি এখানে ছ, এখানে ফ, এই ব্যঞ্জন ধ্বনি কি হয়েছে, পরিবর্তন হয়েছে, ছটফট। ঠিক এইভাবে হতে পারে নিষ্পিস, নিষ্পিস, আর হতে পারে যে ভাট্টাট, ভাট্টাট। আমরা ভাত খেয়েছো কিনা কাউকে জিজ্ঞেস করলে বলে ভাট্টাট খেয়েছো কিনা, এইভাবে আমরা প্রশ্ন করি। তাহলে এখানে ভাট্টাট, এইভাবে ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হয়ে দীর্ঘ শব্দ ব্যবহৃত হয়েছে, পরিবর্তন হয়েছে। আরেকটা হচ্ছে সমার্থক বা একার্থক সহচর শব্দ যুগে, সমার্থক বা একার্থক, যেমন চাল চলন, কি বললাম, চাল চলন, চাল চলন, সমার্থক বা একার্থক শব্দ ব্যবহার করে আমরা বিরুদ্ধ শব্দ ব্যবহার করে থাকি, চাল চলন। আরেকটা হতে পারে যে রীতিনীতি, এইভাবে হতে পারে বন জঙ্গল, ভয় ডর, কিন্তু বন জঙ্গল, ভয় ডর এইভাবে ব্যবহার করলেও শব্দের অর্থগুলো কিন্তু একই, ভয় যে কথা, ডর একই কথা। আরেকটা হচ্ছে ভিন্নার্থক শব্দ যুগে, ভিন্নার্থক শব্দ যুগে, যেমন ডাল ভাত, ডাল আলাদা জিনিস, ভাত আলাদা জিনিস, তারপরেও আমরা এটাকে একসাথে ব্যবহার করি, একসাথে উচ্চারণ করি, ডাল ভাত, ডাল ভাত। তারপর বলি তালা চাবি, তালা চাবি, তালার সাথে চাবি, পথ ঘাট, অলি গলি, এগুলো হচ্ছে ভিন্নার্থক শব্দ। ভিন্নার্থক শব্দ যুগে আমরা বিরুদ্ধ শব্দ ব্যবহার করে থাকি। আরেকটা হচ্ছে বিপরীতার্থ, একেবারে বিপরীত, বিপরীতার্থ, যেমন ছোট বড়, ছোট বড় বিপরীতার্থ, আসা যাওয়া, রাত দিন, জন্ম মৃত্যু, এই শব্দগুলো হচ্ছে বিরুদ্ধ শব্দ হিসেবে আমরা এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো বিপরীত শব্দ বা বিপরীত অর্থ প্রকাশ করে থাকি। তাহলে স্নেহের ছেলেমেয়েরা, আমরা যুগ্ম রীতিতে কিভাবে বিরুদ্ধ শব্দ গঠিত হয় সেটা আমরা জানলাম। কয় ধরনের? 6 ধরনের। 6 ধরনের। একটি হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন হবে, আদি স্বরের স্বরধ্বনি পরিবর্তন হবে। দ্বিতীয়টি হচ্ছে অন্তঃস্বরের স্বরধ্বনি
স্বরধ্বনির পরিবর্তন হবে। আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হবে। আরেকটি হচ্ছে দ্বিতীয় বাদ, আরেকটা হচ্ছে যে সমার্থক বা একার্থক, সমার্থক বা একার্থক চালচলন। আর দ্বিতীয়টি হচ্ছে ভিন্ন, 5 নম্বরে হচ্ছে ভিন্নার্থক শব্দ, ভিন্নার্থক তালঘাত, তালাচালি, পথঘাত, অলিগলি। আর শেষেরটি হচ্ছে বিপরীতার্থক শব্দ, ছোট বড়, আসা যাওয়া, জন্ম মৃত্যু, আদান প্রদান, আপন পর, এই শব্দগুলো হচ্ছে ভিন্নার্থক শব্দ। কিন্তু এগুলো আমরা দুবার উচ্চারণ করি, যেহেতু এই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা দুবার করে উচ্চারণ করি, সেই কারণে এগুলো হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তবে দ্বিরুক্ত শব্দ হলেও এগুলোকে বলা হয় যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ। এবারে আমরা দেখব শেষের যে বিরক্তি, অনুকার বা ধনাত্মক শব্দ। অনুকার বা ধনাত্মক শব্দের বিরক্তি আমি এই উদাহরণগুলো মুছে ফেললাম। আমরা এবারে আলোচনা করছি অনুকার বা ধনাত্মক বিরক্তি। এটাকে ধনাত্মক বলা হয় বা বিরক্তিও অনুকারও বলা হয়। অনুকার বা ধনাত্মক বিরক্তি এটি হচ্ছে বিভক্তি যুক্ত পদের দুইবার ব্যবহারকে, বিভক্তি যুক্ত পদের দুইবার ব্যবহারকে অনুকার বা ধনাত্মক আমি ভুল বলছি, কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুভূতি বিশিষ্ট শব্দের রূপকে বলা হয় ধনাত্মক বা অনুকার পদ। আমি আবার বলছি, কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুভূতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এ জাতীয় ধনাত্মক শব্দের দুইবার প্রয়োগের নামই হচ্ছে ধনাত্মক বিরক্তি বা অনুকার বিরক্তি। ধনাত্মক বা অনুকার বিরক্তি দ্বারা বহুত, আধিক্য এগুলো বোঝানো হয়ে থাকে। ধনাত্মক ঋতু শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়ে থাকে, সেগুলো আমি এখানে তোমাদের জন্য বলছি। কয়েকটি প্রকারে বা কয়েকটি উপায়ে গঠিত হতে পারে, যেমন মানুষের ধ্বনির অনুকার। আমরা কান্নাকাটি করলে জোরে জোরে কান্নাকাটি বা ধীরে ধীরে যেরকমই আমরা কান্নাকাটি করি না কেন, তার একটা আওয়াজের নাম আমরা দিয়ে থাকি, যেমন ভেউ ভেউ। মনে করা হয় যে আমরা জোরে জোরে যখন মানুষ কাঁদে তখন আমরা সেটাকে ভেউ ভেউ বলি, ভেউ ভেউ করে ছেলেটি কাঁদছে। এটা হচ্ছে মানুষের ধ্বনির অনুকার বা ধনাত্মক। আরেকটা হচ্ছে যে বস্তুর ধ্বনির অনুকার, মানুষের ধ্বনির অনুকার, সেটা হচ্ছে ভেউ ভেউ, ভেউ ভেউ করে কাঁদছে, ছেলেটি কাঁদছে। আরেকটা হচ্ছে বস্তুর ধ্বনির অনুকার, কোনো বস্তুর যখন ধ্বনি আমরা শুনতে পাই সেটাকে আমরা বলি ঘচাঘচ, ঘচাঘচ। এটা ধান কাটার শব্দ বা ঘাস কাটার শব্দ, হ্যাঁ, সেই ক্ষেত্রে হতে পারে মর্মর ধ্বনি। এই মর্মর ধ্বনিটা গাছ ভেঙে যখন পড়ে যায়
গাছ ভেঙে পড়ে গেলে আমরা বলি যে মর্মর শব্দ করে গাছটি ভেঙে গেল বা পড়ে গেল। হ্যাঁ, এইভাবে আমরা বলি। ঝমঝম, এই ঝমঝমটা বলা হয় যে বৃষ্টির আওয়াজ, বৃষ্টি পড়ার আওয়াজ। এইভাবে আরো অনেক শব্দ আছে যেগুলো নাকি বস্তুর ধ্বনির অনুকার। আরেকটা হচ্ছে জীব জন্তুর বস্তুর ধ্বনির আওয়াজ। ঘচা, ঘচ হতে পারে। তারপর ঝমঝম, ঝমঝম বৃষ্টি পড়ার আওয়াজ ঝমঝম। তারপর হতে পারে মর্মর, গাছ ভেঙে পড়লে পরে এই শব্দটাকে আমরা বলি। আরেকটা হচ্ছে জীব জন্তুর আওয়াজ, জীব জন্তুর ধ্বনির অনুকার। যেমন ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ করে কি ডাকে? কুকুরের ডাক, কুকুরের ডাকটাকে আমরা বলি ঘেউ ঘেউ। আর বিড়ালের ডাকটাকে আমরা বলি মিউ মিউ। যদি বিড়াল ডাকে তাহলে সেটা মিউ মিউ। এইভাবে আরো অনেক ডাক হতে পারে, জীবজন্তুর ডাক। কাকের ধ্বনি, কাকের শব্দ, সেটাকে আমরা বলি কাকা। এইভাবে অনেক জীবজন্তুর ডাক আছে যেগুলো নাকি অনুকার বা ধ্বনাত্মক শব্দ বলা হয়। আরেকটা হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। সেটা হচ্ছে কি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। অনুভূতিজাত যেমন ঝিকিমিকি, ঝিকিমিকি, ঝিকিমিকি কি উজ্জ্বল, ঝিকিমিকি তারা, ঝিকিমিকি ঝিকিমিকি আলো। এইভাবে যখন নাকি কোনো কিছু উজ্জ্বলতা প্রকাশ করি তখন কাল্পনিক বা অনুভূতিজাত এরকম অনুকার আমরা ব্যবহার করে থাকি। যেমন আরেকটা হচ্ছে যে ঠাঠা, ঠাঠা, এই ঠাঠা আমরা বলি যে রোদের প্রখর রোদের অবস্থাকে আমরা ঠাঠা রোদ বলে থাকি। আরেকটা কুটকুট, শরীরে কোনো কিছু কামড়ালে পরে আমরা যে অনুভূতিটা অনুভব করি সেটাকে আমরা বলি যে কুটকুট করছে, শরীরটা কুটকুট করছে। এভাবে হতে পারে যে মিনমিন, মিনমিন করে কথা বলে, অথবা পিটপিট, হ্যাঁ পিটপিট করে চেয়ে দেখা বা তাকিয়ে থাকা। এই যে এগুলো হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক অনুকার। তো ধনাত্মক বিরূপটির গঠন কিভাবে হতে পারে? আশা করি এটা তোমরা মনে রাখবে যে অনুকার ধ্বনি, অনুকার বিরূপটি কোন কোন ক্ষেত্রে হয় সেটা আশা করি তোমরা মনে রাখবে। এখন আমি বলছি যে এই অনুকার ধ্বনি বা বিরূপটি কিভাবে গঠিত হয়, কোন কোন ক্ষেত্রে বা কিভাবে গঠিত হয়। ধনাত্মক বিরূপটি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেটা আমি আবার বলছি। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, কোনো বস্তুর ধ্বনি এবং অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি, এগুলোর ক্ষেত্রে আমরা এই শব্দগুলো বা এই বিরূপটিগুলো আমরা উচ্চারণ করে থাকি। এই ধনাত্মক বিরূপটির গঠনটা হচ্ছে একই শব্দের অবিকৃত প্রয়োগ। কি বললাম? একই শব্দের অবিকৃত প্রয়োগ। যেমন বক বক, দুটি শব্দ অবিকৃত ভাবে ব্যবহৃত হয়েছে। বক বক, ঝনঝন, পটপট, কোনো পরিবর্তন হয় নাই। আরেকটি হচ্ছে প্রথম শব্দটির শেষে আ যোগ করে। কি বললাম? প্রথম শব্দটির আগে কি যুক্ত হবে? আ যুক্ত হবে। যেমন
গ। এই যে এখানে আ যুক্ত হলো, এখানে কোনো কিছু যুক্ত হবে না। গপাগ গপাগ এভাবে হতে পারে যে টপাক গপাগ টপাটপ কটাকট। এইভাবে প্রথম শব্দটির মধ্যে যুক্ত হবে আ যুক্ত হবে। আরেকটি হচ্ছে দ্বিতীয় শব্দটির শেষে ই যুক্ত হবে। দ্বিতীয় শব্দটির শেষে ই যুক্ত হবে। যেমন ধরা ঘড়ি, ধরা ঘড়ি। ঝমঝমি, মারামারি। এইভাবে দ্বিতীয় শব্দটির শেষে কি যুক্ত হবে? এ যুক্ত হবে। আরেকটি হচ্ছে যুগ্ম রীতিতে গঠিত ধনাত্মক শব্দ। যুগ্ম রীতিতে গঠিত ধনাত্মক শব্দ, যেমন কিচির মিচির। কিচির মিচির এটা কিসের শব্দ? তাকের শব্দ, কিচির মিচির। এইভাবে আরো হতে পারে টাকুর টুকুর। টাকুর টুকুর বৃষ্টি পড়ার শব্দ আমরা বলি যে টাকুর টুকুর। আরেকটা হচ্ছে হাপুস হুপুস। এগুলো হচ্ছে অলকার এবং এগুলো যুগ্ম রীতিতে গঠিত বিরুক্ত শব্দ। আরেকটা হচ্ছে আনি। আনি প্রত্যয় যুগেও বিশেষ্য বিরুক্ত গঠিত হয়। কি বললাম? আনি। আনি একটা প্রত্যয় আছে, ওই আনি প্রত্যয় যুগেও বিরুক্ত গঠিত হয়ে থাকে। যেমন ছটফটানি, ছটফটানি। বকবকানি, ছট ফটানি। এই যে এখানে আনি হয়েছে, হ্যাঁ। তারপর বকানি, এখানে আনি প্রত্যয় এসেছে। তো এইভাবে এই পাঁচ রীতিতে ধনাত্মক বা অলকার বিরুক্তি গঠিত হয়ে থাকে। বিভিন্ন পদ রূপে ধনাত্মক বিরুক্ত শব্দের ব্যবহার আমি বলছি যে কি কোন কোন ক্ষেত্রে বিরুক্ত পদ হতে পারে। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ। আমি আবার বলছি বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ। বিশেষ্য যেমন বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। বিশেষণ নামিল নভে বাদল ছল ছল বেদনায়, ছল ছল বেদনায়। এই যে এখানে বেদনায় এর আগে যে ছল ছল শব্দটি সেটা বিশেষণ। ক্রিয়ার মধ্যে কল করিয়ে উৎকর্ষে ঠাই নারীর প্রতিবাদ। কল করিয়ে, এই কল করিয়েটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া বিশেষণটা হচ্ছে চিক চিক করে বালি কোথা নাই দাদা। এখানে এই যে চিক চিক, এই চিক চিক করাটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। স্নেহের ছেলেমেয়েরা, আমরা আজকে যা আলোচনা করলাম বিরুক্ত শব্দ সেটা আমরা জেনেছি যে বিরুক্তি কি, বিরুক্তি কত প্রকার এবং এই প্রকারভেদ, বিরুক্তির প্রকারভেদ, তার ব্যবহার এবং কিভাবে গঠিত হয় সেগুলো আমরা জানলাম। এখন তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিয়েছি, তোমরা আশা করি বই খুলবে এবং পড়বে। স্কুলে আসতে না পারলেও তোমরা বাড়িতে থেকেই অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো ফলো করবে এবং নিজেরা বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। এখন তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে বিরুক্ত শব্দ কি? বিরুক্ত
শব্দ কি? বাংলা ভাষায় কি কি উপায়ে বাংলা ভাষায় কি কি উপায়ে বিরুদ্ধ শব্দের বিরুদ্ধ সাধিত হয়? তাহলে ছেলেমেয়েরা তোমাদের জন্য বাড়ির কাজ রইল। বিরুদ্ধ শব্দ কি এবং বাংলা ভাষায় কি কি উপায়ে বিরুদ্ধ সাধিত হয়, যেগুলো এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি তোমরা মনে রাখবে। এগুলো আমরা খাতায় লিখবো না, কিন্তু বহু নির্বাচনের জন্য, পরীক্ষার জন্য এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। আশা করি তোমরা সবাই বাড়িতে থেকেই বই পড়বে। আর আমি প্রতিবার ক্লাসের সময় তোমাদের বলি যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধোবে এবং ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ।